জনাব খালেদ মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সঙ্গে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উনি ওনার যদি স্মরণ থাকে নিঃসন্দেহে, যে আমরা 8-10 জন মিলে 2023 সাল 24 সাল তার আগেও মাঝে মাঝে কিন্তু আমরা আন্দোলন নিয়ে প্রতি সপ্তাহে 2 বার অন্তত আপনার স্কাইপিতে আমরা একসঙ্গে কিন্তু সংযুক্ত হতাম ফেসিস্ট বিরোধী আন্দোলনের কর্মপন্থা নিয়ে বা অগ্রগতি নিয়ে। তো আমি সেদিক থেকে বলবো যে আমি ভাগ্যবান যে আজকে ঠিকানার খালেদ মহিউদ্দিন সাহেবের ঠিকানাটা আমি পেয়েছি বহু বছর পরে এবং ওনার মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে পৌঁছাতে পারছি, এটাও একটা গৌরবের বিষয় আমার কাছে। কিন্তু সবচেয়ে বড় গ্লানি করে যে বিষয়টা, সেটা হচ্ছে যে 16 জুলাই যখন আবু সাইদ কিংবা চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন, সেদিন কেন আমি গোপালগঞ্জকে মেনে নিলাম? আপনার মুসলমানদের কেবলা তো হলো গিয়ে আপনার সৌদি আরব, বাংলাদেশ আওয়ামী লীগের কেবলা হচ্ছে যে গোপালগঞ্জ। আমি প্রথম কথাটাই মনে করি যে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বড় রাজনৈতিক দল কিংবা পুরনো রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় যদি দেন, তাহলে তারা সব সময় অ্যাভয়েড করবেন গোপালগঞ্জের মতো একটা জেলাকে বাদ দিয়ে তাদের কর্মসূচি শুরু করা। আমি একথা বলছি না যে আমার কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশে ওই গোপালগঞ্জ পর্যন্ত বাদ দিয়ে রেস্ট্রিক্টেড না। 68,000 বর্গমাইলের এই বাংলাদেশে প্রত্যেকের সমান অধিকার আছে। আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বর্গ ইঞ্চিতে আমাদের অধিকার আছে। কিন্তু বিষয়টা সে জায়গাতে না, এখানে আবেগের একটা বিষয় কাজ করে। এখন আমি যদি মনে করি যে এই যে দায়িত্বহীনতা কিংবা দায়িত্বশীলতার পরিচয় দেবার কথা, সেটা কি শুধু এককভাবে গোপালগঞ্জের প্রশাসন যথেষ্ট ছিল? আমি মনে করি নিঃসন্দেহে না। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে সময়ও কিন্তু 15 বছর ফেসিস্ট বিরোধী আন্দোলনে কোন জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে রেখেছিল। তার কারণটা ছিল কিরকম? সাংগঠনিক যে শক্তি, অবস্থান এবং অবকাঠামো জেলার সমস্ত কিছু মিলিয়ে দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা ছিল, তারাও দেখা যাচ্ছে যে পেরে উঠতো না। তো সেদিক থেকে আপনি যদি গোপালগঞ্জকে কনসিডার করেন, সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল রয়েছে। সঙ্গত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনার গোপালগঞ্জ দখল করতে যাচ্ছে, মানে বডি ল্যাঙ্গুয়েজ, যেটা পারসেপশন উই রিসিভ ফ্রম দ্য ওয়ার্ডিং, সেটা কিন্তু একটু এক ধরনের আপনার এটাকে কি বলে, অস্থিতিশীল অবস্থা বা আপনার যেটাই আমরা রাজনৈতিক পরিভাষায় যেটাই বলেন না, কিন্তু উত্তপ্তকর একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে। অসীম ভাই, আমি আসলে মাসুদ ভাইকে, আপনি যেহেতু একটু ব্যক্তিগত জায়গা থেকে শুরু করলেন, আমি একটু এটা আমারও একটু বলা উচিত। মাসুদ ভাই, অসীম ভাই ইউনিভার্সিটিতে আমাদের নেতা ছিলেন, মানে আমি ছাত্রদল জীবনে করি না, এটাতে আবার ভুল বোঝার থাকে, কিন্তু অসীম ভাই যেহেতু ছাত্র নেতাই ছিলেন, অসীম ভাই আপনি আমার লিডার, এটাতে আমার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আমি ছাত্রদল জীবনে করি না, কিন্তু ঘটনা হইতেছে অসীম ভাই, লিডার হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি মনে করতেছেন যে এনসিপি আসলে এই প্রোগ্রামটা 16 জুলাই না করলে ঠিক হইতো, নাকি কখনোই না করলে ঠিক হইতো? মানে এনসিপির এটা করাই উচিত হয় না? আমি একটু আসি, এনসিপি করতে পারতো। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু 5ই আগস্ট 2024 অব্যবহিত পরে একটা প্রোগ্রাম করেছিল, যেখানে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানিকে আপনার ন্যাক্কারজনক নগ্নভাবে হামলা করা হয়েছে। তার শিশু সন্তান, তার স্ত্রী, তাদেরকে আমি হসপিটালে দেখতে গেছি, তারাও কিন্তু মারাত্মকভাবে আপনার জখম হয়েছিল, তারাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে পারত। আমি সে কারণেই বলছি যে গোপালগঞ্জ জায়গাটা আওয়ামী লীগের জন্য কেবলা, আওয়ামী লীগের। তো সেক্ষেত্রে অবশ্যই এনসিপির তো অধিকার আছে যে কোনো জায়গায়, যে কোনো রাজনৈতিক দলের যে নিষিদ্ধ না, সে সেখানে যেতে পারবে। এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে, না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করেছে, এটা একটা বিতর্কের বিষয়, ডিবেটের বিষয়। কেন বলছি দেখেন অসীম ভাই, আপনি যদি মানে আমরা আসলে আলোচনার শুরুর পর্যায়ে আপনি যদি বিষয়টা পরিষ্কার করতেন যে মানে
ঠিক আছে, মানে স্বেচ্ছাসেবক দলের লোকে একজন নিহত হয়েছেন, গোপালগঞ্জের ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ রকম শক্তি এবং আবেগের জায়গাও রয়েছে, তো সেই ক্ষেত্রে কি এনসিপির এই কর্মসূচিটা না করাই উচিত ছিল, মানে এটা করাটাই ঠিক হয়? অ্যাভয়েড করতে পারতেন না, ওনারা করতে পারতেন। এবং আপনি চাইতেছেন যে গোপালগঞ্জ, আমি আপনাকে বলি, না না, আমি আপনাকে একটা উদাহরণ দেই। বিএনপি কিন্তু তারপরে অনেকগুলো প্রোগ্রাম করেছে সেখানে, সেলিমুজ্জামান, শামা ওবায়েদ সহ বিএনপির এমনকি ছাত্র দলের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করেছে। এটা আপনার পর্যায়ক্রমে সম্ভব। একটা কথা বলি যে এনসিপি করেছেন যারা অপেক্ষাকৃত তরুণ ভাই বোনরা, আমি তাদেরকে সাধুবাদ জানাই। তারা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমি সবসময় চেয়েছিলাম যে অঙ্কুরেই যেন কেউ ঝরে না পড়ুক, কিন্তু ওনাদের কর্মকাণ্ডটা দেখে মনে হয়েছে যে ওনাদের প্রত্যাশার থেকে প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে যে ওনাদের অবস্থাটা অনেক সময় যে গায়ে মানে না আপনি মোড়ল, এমন ধরনের একটা না না, কিন্তু অসীম ভাই, কিন্তু অসীম ভাই আপনারা তো মোড়ল, ওরা তো গায়ে মানে না আপনি মোড়ল, আপনারা তো মোড়ল। কিন্তু 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 আমি জিনিসটা বলতেছি, কিন্তু জিনিসটা আমি বলতেছি যে ওরা যখন আক্রান্ত হইল বা এই জিনিসটা নিয়ে ওরা যে আক্রান্ত হয়েছে, এটা যে বিএনপি স্বীকার করছে, মানে আমি তর্কের জায়গাটা না, বিএনপির নিন্দা বলছে, বিবৃতি দিছে, যথাসময়ে পাশে থাকার কথা বলছে, এটা সবকিছু ঠিক আছে, কিন্তু কিন্তু গোপালগঞ্জে যখন তারা আক্রান্ত হয়, আপনাদের ওইখানে কিন্তু একটা সিস্টেমেটিক একটা ফোর্স আছে, সিস্টেমেটিক একজন সমর্থক বাহিনী আছে, তারা কেউ গিয়া কিন্তু এনসিপির পাশে এসে দাঁড়ায় নাই। এইটা কেন? কারণ হচ্ছে আপনারা এনসিপির অপছন্দ করেন। আমি আপনাকে বলি, অপছন্দের কোনো বিষয় না, অপছন্দের কোনো বিষয় এখানে কিন্তু নেই। আমি একটা কথা বারবার বলেছি এবং আমাদের দল থেকেও বলা হয়েছে যে তারা বয়সে অপেক্ষাকৃত ভাবে তরুণ, রাজনৈতিক দল হিসেবে তারা নবীন, তাদের অভিজ্ঞতার আরো প্রয়োজন আছে। সে জায়গাতে তাদের অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি বারবার বলেছি, এমনকি আমাদের দলের কোন সিনিয়র নেতা যদি তাদেরকে কটাক্ষ করে কোনো কটু মন্তব্য করে থাকেন, সেখানে আমি বলেছি যে আমাদের সংযমের পরিচয় দেওয়া উচিত, তাদেরকে উৎসাহ জাগানো উচিত। তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায়? বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায়? আসেন না সবাই একসঙ্গে তো আন্দোলন করেছি দীর্ঘ 16-17 বছর, তাহলে আপনার 16-17 মাসের জন্য এক জায়গায় বসে ফেসিস্টকে মোকাবেলা করার জন্য, কিংবা ফেসিস্ট যেন সুযোগ না পায়, সমৃদ্ধ একটা বাংলাদেশ আইনের কারণ হচ্ছে কি জানেন অসীম ভাই, কারণ হচ্ছে আপনারা যেহেতু বুঝে ফেলছেন যে আপনারা ক্ষমতায় যাবেন, সেই জন্য আপনারা কাউকে আর এখন ঠিক সমান মর্যাদা দিতে চান না, আপনারা তাদেরকে কারোর সহযোগী, কারো সহকারী। না খালেদ ভাই, না তাই বিএনপি ভুল। এই আমি আপনাকে একটা কথা বলি, দেখুন 5ই আগস্ট যদি এদেশে না হতো, তার আগে কিন্তু রাষ্ট্রধর্মের 31 দফা সংস্কার কর্মসূচি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন। 2016 সালে আমার দলের নেত্রী রূপকল্প 2030 দিয়েছিলেন। 27 দফা কর্মসূচি বিএনপির একক কর্মসূচি ছিল। সেখানেও কিন্তু আপনাদের সরকার গঠনের যদি সুযোগ পায়, জনগণ যদি পছন্দ করে, তাহলে যুগপৎ আন্দোলন বলেন, গণতান্ত্রিক আন্দোলন বলেন, ফেসিস্ট বিরোধী আন্দোলন বলেন, সেই আন্দোলনের প্রত্যেকটা শরিক দলকে নিয়ে জাতীয় সরকারের প্রস্তাবনা আমার দলের নেতা জনাব তারেক রহমান সাহেব দিয়ে, সেটা তো দিবেন, সেটা তো দিবেনই। মানে আমি আমার সঙ্গে আরো 10টা দল আসলে অসুবিধা কি? শেখ হাসিনাও তো বিরোধী দলকে সেটা দেবেন না। এই কথাটা বাংলাদেশে, আমি একটা কথা বলি, দ্যাট সামথিং ডাজন্ট এক্সিস্ট ইন দ্য ডিকশনারি অফ পলিটিক্স। না না, কি বল, 5ই আগস্টের আগে কেউ শেখ হাসিনা জাতীয় সরকার করছে না, শেখ হাসিনা চালিয়ে যাবে না। না, আমাকে একটা কথা বলেন, শেখ হাসিনা জাতীয় সরকার করেছেন, সেটা একদিন, শেখ হাসিনা সেটা মোড়কটা একরকম ছিল, কিন্তু শেখ হাসিনা যাবার একদিন আগে এদেশের কোন নাগরিক কি বিশ্বাস করতো যে শেখ হাসিনা কোনোদিন বিদায় নেবে? আমি শুধু একটা, আমার এই প্রসঙ্গে খালি একটা লিটমাস টেস্ট আছে। ধরেন আপনারা জাতীয় সরকার করতে চান, সবার নিয়ে সরকার করতে চান, আপনারা কি সরকার প্রধানের দায়িত্বটা বিএনপি ছাড়া আর কাউরে দিবেন? দেখুন, সংসারের মুরব্বী যিনি থাকেন, অ্যাবসলিউটলি আই হ্যাভ রেজড মাই কেস মাই লর্ড, তাই না? আই হ্যাভ রেজড মাই কেস। আপনারা সংসারের মুরব্বী, বাকিরা হচ্ছে বাচ্চা কাচ্চা। না, কিন্তু আমাকে একটা কথা বলেন, যখন সংসারে যখন মা বাবা থাকেন, দেখেন মা বাবার কাছে কিন্তু তার জীবনের থেকেও তার সন্তান সন্ততির অবস্থানটা অনেক বেশি থাকে। আপনাকে তাহলে সেই আঙ্গে কি চিন্তা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আর আপনার সাথে তর্ক করব না। মা বাবা ডুবে যাবে টাইটানিকের লাইফ বোটে, মা বাবা উঠবে না, সন্তান সন্ততিকে তুলবে, ছেলে মেয়েকে তুলবে, এটা বুঝে নিতে হবে। আমি একটা কথা বলি,
গোপালগঞ্জে এনসিপি গিয়েছে। আমি একটা কথা বলি, 1-11 সময়কার কথা খালেদ ভাই আপনি খুব ভালো মতো অবজার্ভ করছিলেন। Right. কোনো একজন নেতা বলেছিলেন যে বোধহয় আগে কুকুরে লেজ নাড়তো আর এখন লেজে কুকুর নাড়ে। আপনার এনসিপি কে আমি একটু বলবো ওনাদেরকে যে ওনারা কি কেউ এই লাড়ালাড়ির মধ্যে ওনাদেরকে রেখেছেন? যদি সেটা করেন সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে না। সুযোগটা অন্যরা পাবে। কিন্তু অসীম ভাই আপনাদের কি হয়েছে? আপনারা এনসিপির পিছনে, জামায়াতের পিছনে এরকম ভাবে লাগছেন কেন? আমরা না সত্যি অসীম ভাই আপনি একটু নিরপেক্ষভাবে একটু দেখেন। না না সত্যি এই যে আপনি একটা এটা বোধহয় এটা আমি একটা হলিউডের মুভিতে দেখছিলাম, তারপরে এটা সালাউদ্দিন কাদের চৌধুরী যেহেতু অনেক এসব মুভি টুভি দেখে থাকেন, তিনি এটা খুব ভালোভাবে করছিলেন। কিন্তু এই কথাটা তো একটা মানে আপনাদের এত আদরের এই কিছু বাচ্চাদের জন্য এইটা একটা খুব মানে লাকসই কথা। না আমি আপনাকে একটা কথা বলি, আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমাদের দলের মহাসচিব সাহেব থেকে আরম্ভ করে এমনকি আজকে তো অফিসিয়াল স্টেটমেন্ট এসছে, গতকালও এসছে, কিন্তু আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মীরা বলেছেন যে এনসিপির পাশে দাঁড়ানোর জন্য। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে নগ্ন নেককারজনক, এটার জন্য তো রাষ্ট্র দায়ী। রাষ্ট্র মানে কি জানেন? আচ্ছা রাষ্ট্রদায়ী প্রসঙ্গে আসি। অসীম ভাই আপনি শুধু একজন জুরিস্ট হিসেবে আমাকে এটা বলেন তো, রাষ্ট্র যে এটা দায়ী, আমি মাসুদ ভাইকে ওই প্রশ্ন করছিলাম যে এইটা কি রাষ্ট্রের সামর্থ্যের অভাব নাকি রাষ্ট্র এটা ইচ্ছা করে নাই? মানে মাসুদ ভাই আমাদেরকে আপনি তখন আমাদের আমি একটা কথা বলেছিলাম মাসুদ ভাই এটা বলছে যে রাষ্ট্রের সামর্থ্যের অভাব না, রাষ্ট্রের সামর্থ্য না। রাষ্ট্রের সামর্থ্যের অভাব না, আমি যে কথাটা বলেছিলাম আপনাকে একটু আগে যে লেজে নাড়ে কিনা, লেজে নাড়ে কিনা, সে লেজ কারা ভাই একটু খুলে বলেন না ভাই, বুঝি না তো লেজ কারা। আমি তো বলছি যে এর মধ্যে তো তার মধ্যে রাষ্ট্রেরও আপনার থাকতে পারে, অন্য কেউ আপনার করে থাকতে পারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেখানে ইনভলভ থাকতে পারে, ইন্টারনাল ডিস্টারবেন্স যারা চায় নির্বাচন প্রলম্বিত হোক কিংবা দীর্ঘায়িত হোক কিংবা নির্বাচন না হোক, মোদ্দা কথা বিএনপি ক্ষমতা না আসুক। এইটা কেন মনে করতেছেন সেইটা নিয়ে আমি আপনাকে পরের পর্বে আসবো। আমরা কি এইটাকে এখন একটু সামারাইজ করতে পারি এরকম যে 16 জুলাই গোপালগঞ্জে যা ঘটেছে তার জন্য দায়ী আসলে রাষ্ট্র বা সরকার, যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, এবং এনসিপিও আরেকটু ম্যাচুরিটি করতে পারে, ম্যাচিউরড আচরণ করতে পারত। এই কি আপনার মন্তব্য নাকি আপনি আর কিছু যোগ করবেন? বেচারাদের তো ম্যাচুরিটি এখনো আসেনি। রাইট, না ম্যাচুরিটি তাদেরকে তো আসলে তো শেখ হাসিনারে ভাগাইতে পারতো না অসীম ভাই। না 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 আপনি দেখেন সব সময় সবকিছু ম্যাচুরিটি দিয়ে হয় না। আবেগ বলে একটা কথা আছে, রাইট, আবেগের জায়গাটা আপনাকে দেখতে হবে। আপনি যদি সব জায়গায় মনে করেন যে ম্যাচিওর না, আপনি বুদ্ধি দিয়ে বিদ্যা দিয়ে সবকিছু করতে পারেন না। দুফোঁটা চোখের জল দিয়ে অনেক কিছু করতে পারেন। ম্যাচুরিটি এবং আবেগ দুটো ভিন্ন জিনিস, কিন্তু কখন কোনটা কাজে লাগে সেটা আপনাকে বিচারের মধ্যে আনতে হবে। আচ্ছা আপনি যদি শেখ হাসিনার বিদায় এবং পতন, রাইট, আপনি লাইনটা শেষ করেন, সরি আমি আপনাকে শুনতে বলছি যে শেখ হাসিনার পতন এবং পতন পরবর্তী রাজনীতি এক জায়গায় যদি দেখেন তাহলে আমার মনে হয় না যে সেটা সঠিক হবে। আমি ভুল করতে পারি, কিন্তু আমাকে দেখিয়ে দেবার দায়িত্ব আপনার, আমাকে দেখিয়ে দেবার দায়িত্ব অন্যান্য যারা সিনিয়র আছেন তারা। রাইট, এনসিপি ভুল করছেন বা এনসিপি ভুল করতে পারেন বা একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, ডিটারিয়েট করতে পারে, সেটা দায়িত্ব ছিল সরকারের গোয়েন্দা সংস্থা। জি, তাদেরকে সেটা ফাইন্ড আউট করা উচিত ছিল, সরকারকে অ্যাডভাইস করা উচিত ছিল। অসীম ভাই আপনার বক্তব্য পরিষ্কার, আপনি একটা মুরব্বির জায়গা থেকে জিনিসটা দেখতেছেন, আপনার বক্তব্য পরিষ্কার। আমরা আবার আসতেছি